দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, বই বসন্তে, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডি শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী নাজমা কবিরের দ্বিতীয় একক চিত্রকলা প্রদর্শনী ব্রাশ স্ট্রোকস অফ নেচার। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশের সমসাময়িক 14 জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী স্টিল লাইফ। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা 2025। অমর একুশে বইমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। লেখক, পাঠক ও প্রকাশকের এই মিলন মেলায় আপনিও অংশগ্রহণ করুন। বই মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়। বুদ্ধিদীপ্ত, মুক্ত চিন্তা, আলোকিত মানুষ ও সুস্থ, সুন্দর, মননশীল জাতি গঠনে বই পড়ার বিকল্প নেই। প্রিয় দর্শক, অমর একুশে বইমেলা 2025-এ প্রকাশিত নির্বাচিত বই নিয়ে এবার আমাদের বিশেষ আয়োজন বই বসন্তে। প্রিয় দর্শক, আমরা আমাদের এই সেগমেন্টে অমর একুশে বইমেলায় প্রকাশিত 2টি বই সম্পর্কে জানাবো। সৃজন থেকে প্রকাশিত হয়েছে প্রাবন্ধিক ও লেখক একে শামসুদ্দিনের প্রবন্ধ গ্রন্থ মুক্তিযুদ্ধ ব্যক্তি স্বার্থের হাতিয়ার ছিল না। সাদিকুজ্জামানের প্রচ্ছদ ডিজাইনে অন্য ধারা থেকে প্রকাশিত হয়েছে সাদাত হোসাইনের উপন্যাস তুমি সন্ধ্যা অলোকানন্দা। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে বিশেষ টকশো সংলাপ প্রতিদিন। রাত 8টা 20 মিনিটে থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9টা 30 মিনিটে থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। লতিফা, আজকে আমি 100% নিশ্চিত হলাম। আরে শিলা নিজের থেকে আমাদের বাড়িতে আসছে, আমাদের সাথে দেখা সাক্ষাৎ করলো। হ্যাঁ, এখন আর কোনো চিন্তা নাই, সব ঠিকঠাক মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন মেয়েটা আসছে, ওকে একটু যত্নার্থী করো। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা 2025। প্রিয় দর্শক, সেই বইমেলা নিয়ে কথা বলতে আজ আমাদের অতিথি হয়ে এসেছেন কবি পিয়াস মজিদ। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর আপনাকেও। কেমন আছেন? ভালো আছি। বইমেলা চলছে, যেমনটি বলছিলাম দর্শকে, ফেব্রুয়ারি মাসের জন্য আমাদের একটা আলাদা অপেক্ষা থাকে, কারণ ফেব্রুয়ারি মাস আমাদের মহান ভাষার মাস। যে ভাষার জন্য আমরা যুদ্ধ করেছি, আজকে যে ভাষায় আমরা কথা বলছি, সেটা আমাদের আবেগের জায়গা, ভালোবাসার জায়গা, এবং সেই ভাষা নিয়েই আপনারা কাজ করছেন। এবারের বইমেলা কেমন লাগছে? এবারে বইমেলা যেটা 2 দিন তো গেল, 2-3 দিন গেল, এবং এর মধ্যেই দেখলাম যে প্রথম থেকেই মানুষের একটা ব্যাপক আগ্রহ আছে এবং মানুষ আসলে সারা বছর অপেক্ষা করে, এবং এটা খুব ভালো লাগার বিষয় যে বই পৌঁছে যাওয়ার এখন অনেক মুদ্রিত মাধ্যমের বাইরেও অনেক মাধ্যম আছে। সেই মাধ্যমের পরেও যে ছাপা বইয়ের জন্য, ছাপা বইয়ের মেলাকে ঘিরে মানুষের এত আগ্রহ, কিছু তো থাকবেই, কিছু সীমাবদ্ধতা, এগুলো ছাপিয়েও যে মানুষের আগ্রহ, এটা আসলে খুব আশাবাদী হওয়ার মতো। তো আমার মনে হয় যে ভালোই হবে মেলা, মানুষের আগ্রহ দেখে যা মনে হচ্ছে আর কি। সময়ের সাথে সাথে মেলা আরেকটু জমে উঠবে হয়তো। জমে উঠবে। জি, আপনার এবারের বইমেলা একটি বই আসবে, এখনো পর্যন্ত আসেনি, কাব্যগ্রন্থ আসবে, সেটা সম্পর্কে একটু জানতে চাই যে কি বই আসছে, মূলত কি নিয়ে কবিতাগুলো লেখা হয়েছে? হ্যাঁ, আসলে গত বছর 24 সালে আমার কোনো বই বের হয় নাই, যদিও কবিতা লেখা ছিল অনেক। তো 2 বছরের জমা কবিতা থেকে প্রচুর ঝাড়াই বাছাই করে, যে জন্য একটু সময় লেগেছে, একটা পাণ্ডুলিপি দাঁড় করিয়েছি, রূপকথার রাস্তাঘাট। তো এটা প্রচ্ছদ হয়ে গেছে, অলংকরণের কাজ চলছে, বেঙ্গল বুকস থেকে বইটা আসবে।
তো বইটা নিয়ে আমি আশাবাদী যে প্রচুর কবিতা থেকে মানে সিলেকশন করে খুব মানে সংক্ষিপ্ত পরিসর দেওয়া হয়েছে এবং অনেকে পড়েছে যারা মানে রিভিউ দিয়েছেন পড়ে, সেটাতে আমার মনে হয়েছে যে এই কথাতে মানে এই সময়টা যেরকম সময়ের স্বর হয়তো এখানে খুঁজে পাওয়া যাবে, সময়ের স্বর তো এক একজনের কাছে একভাবে উপস্থাপিত হয়। তো আমি চেষ্টা করেছি যে অন্য আগের যে বইগুলোর যে ভাষা প্রকরণ সেখান থেকে বেরিয়ে আসতে, এবং এই বইটা নিয়ে আমি আশাবাদী যে আগের অন্যান্য যে আমার কবিতার বইগুলো সেগুলোতে পাঠক যা পেয়েছে এখানে হয়তো নতুন কিছু পাবেই সেটা আমি বলছি না, হয়তো পাবে। তো কবিতা নিয়ে তো সম্ভাবনার কোনো শেষ নেই বা আশঙ্কারও। তো আমি মনে করি কি যেই আশঙ্কার কথাটা আমরা সবসময় আশঙ্কার কথা এই কারণে বললাম যে কবিতার বই মানুষ পড়ে না, এই অভিযোগ কিন্তু সবাই বলে, কিন্তু দেখবেন যে প্রচুর বই বেরোচ্ছে কবিতার এবং এর মধ্যে অনেক ভালো বই আছে, আমি সচেতন ভাবে বলছি ভালো বই আছে এবং নতুন অনেক কবি কিন্তু আসছে। হ্যাঁ, এবং আমি দেখলাম যে অনেকেই যেটা হচ্ছে যে খুব প্রস্তুতি নিয়ে আসছে যে প্রথম বইতেই তার সেই এটা। আমি চেষ্টা করি আমার এখনো অনেকগুলো বই হওয়ার পরও প্রতিটা বই নিজেকে মনে হয় যে প্রথম বইয়ের কবি, এবং চেষ্টা করি যে একেবারে শুরু থেকে শুরু করতে যেন নিজের সর্বোচ্চটুকু দিয়ে আসলে কাজ করবার। আপনি যেমনটি বলছিলেন যে অনেক 2 বছর যেহেতু বই প্রকাশ করা হয়নি, সুতরাং অনেক কবিতার মধ্যে থেকে বাছাই করে তারপরে এই কবিতার বইটি প্রকাশ করা, সেখানে আপনি কোন বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন সিলেকশনের ক্ষেত্রে? আচ্ছা, আসলে হচ্ছে নির্দিষ্ট কোনো বিষয় না, যেমন আমি দেখেছি যেমন প্রেমের কবিতা তো আছেই, কবিতাতে আসবেই। আমি যেমন চেষ্টা করি যে সবকিছুকে সার্বজনীন করে তোলা, যে একেবারে ব্যক্তিপ্রেম সেটার সংকীর্ণ ব্যক্তিপ্রেমের ভিতরেই থাকে না, যেটা এক সময় মানে অন্য মহাবিশ্বের অনেক কিছুকে স্পর্শ করে, অথবা আমাদের এই যে বেঁচে থাকা, তারপরে ধরেন যেরকম যুদ্ধ আক্রান্ত, যখন আমি কবিতা লিখছি তখন গাজায় শিশুরা মারা যাচ্ছে, আমার একটা অপরাধী মন যে আমার এই কবিতা কি গাজার ওই শিশুর জন্য কিছু করতে পারবে, সেই উদ্বাস্তু মানুষের জন্য। যখন আমার বইটা হচ্ছে আমার মনে হয় যে আমার বইয়ে অক্ষরগুলো করছে আর উত্তর গাজার মানুষ তার বাড়ি ফিরছে, এবং যেখানে ফিরছে সেই ধ্বংস রক্ত, তার মধ্যেও কিন্তু মানুষ আশা ছাড়ছে না, জোরপূর্বক তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করার চেষ্টা হচ্ছে, তারপরেও কিন্তু মানুষ যাচ্ছে। আমার মনে হচ্ছে যে অক্ষরের ভিতরে বা কবিতার মধ্যে তো আসলে আমরা এই সাধনাই করি যে সমস্ত ধ্বংসের বিপরীতে দাঁড়িয়ে আসলে সৃষ্টির কথা বলা। আমার তখন সবসময় এই প্রেরণাটা ওই সময় মনে হচ্ছে যে এত যুদ্ধ, রক্ত, নৃশংসা, এর মধ্যেও কিন্তু মানুষ যে কবিতা পড়ছে, মানুষের মধ্যে যতটুকু শুভবুদ্ধি আছে সেগুলো কিন্তু শিল্পের কারণেই, এবং শিল্প মানুষকে হয়তো সেই জায়গায় উত্তীর্ণ করে। তো এই সবকিছুই কোনো না কোনোভাবে কবিতায় আছে। সমসাময়িক পৃথিবী, মানে মনের যে বহু মাত্রিকতা, সেগুলোর অনেক কিছু, মানে একমাত্রিক কোনো বই না এই বইটা, আমি এটা বলতে পারি। কিছু মানে ধরেন ঋতু কেন্দ্রিক কিছু ব্যাপার আছে, যেমন ঋতুর যে বিবর্তনগুলো আমাদের মনে প্রভাব ফেলে বা অন্যান্য জায়গায়, সেগুলোর অনেকগুলো ছাপ আছে। আমি চেষ্টা করেছি যে বৈচিত্র্যটা অটুট রাখতে আর কি। আচ্ছা, মানে সব ধরনের কবিতা যেন স্থান পায়। সেই রূপকথার রাস্তাঘাট, এই নামকরণটা ভীষণ সুন্দর। এই নামকরণটা কেন? নিশ্চয়ই এই নামে কোনো একটি কবিতা আছে আপনার বইয়ে। না, ঠিক নাম নেই, নামে কবিতা নেই, কিন্তু একটা রাস্তা নামে কবিতার ভিতরে এই কথাটা ছিল যে রূপকথার রাস্তা জন্মায় কিন্তু কখনো মরে না। তো আমি রূপকথার রাস্তা জন্মায় কিন্তু মরে না। তো সেটা কিন্তু অটোমেটিকলি যখন বইয়ের নাম ঠিক করেছি, অনেকগুলো নাম ছিল এই বইয়ের জন্য দেয়ার মতো নাম, রুহের ফটোগ্রাফি একটা নাম ছিল, হ্যালো হ্যাংওভার একটা নাম ছিল। তো আমি চেষ্টা করেছি যে এমন একটা নাম করতে যে হয়তো খুব সহজে মানুষকে আকর্ষণ, অনেকে ভাবতে পারে যে এটা রূপকথার বই কেন, কিন্তু আমি বললাম যে রূপকথাকে কখনো আমরা রাস্তাঘাট দিয়ে কিন্তু ক্ল্যারিফাই করি না। মানে রূপকথার হচ্ছে আপনার ঐন্দ্রজালিক কোনো বিষয় থাকে, বা কিন্তু রাস্তাঘাট যখন আমি বলি, আমার চলাচলের যে রাস্তা, রূপকথাটা একেবারে বস্তু পৃথিবীর হয়ে যায়, আমি যে যাপন করছি। যেমন এই রূপকথার রাজ্য হয় কিন্তু রাস্তাঘাট আমরা বলি না। তো আমার ভালো লেগেছে যে যারা জেনেছে বইটার নাম, সবাই কৌতূহলী হয়েছে। এই কৌতূহলটাই প্রত্যাশা করি যে এখানে কি আছে জানতে হলে পুরো বইটা পড়তে হবে। অবশ্যই। এখন পর্যন্ত আপনার এর আগে, মানে এই রূপকথার রাস্তাঘাটের আগে 15টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। আপনি প্রচ্ছদ ডিজাইনের কথা বলছিলেন, আমি একটু জানতে চাইবো যে এই প্রচ্ছদ ডিজাইন একজন পাঠককে আকৃষ্ট করবার জন্য অনেক বড় একটি ভূমিকা পালন করে। তো প্রচ্ছদ যখন ডিজাইন আপনি কাউকে দিয়ে করান বা নিজে করেন, সেক্ষেত্রে আপনি কোন বিষয়টিকে প্রাধান্য দিয়ে থাকেন? আসলে এটার ক্ষেত্রে আমি একটা ফেসবুক পোস্টও দিলাম, কারণ এই বইটা বের হওয়ার আগে আমি বেশ কিছু নিজের সাথে নিজে তর্কে লিপ্ত হয়েছে, এবং এগুলো নোট আকারে দেখলাম। অনেকেই সেটা খুব পছন্দ করেছে যে কিছু ভাবনা, যেমন এখন আমার মনে হচ্ছে যে অনেক ক্ষেত্রেই সোশ্যাল মিডিয়ার কারণেই হয়তো মানে বইয়ের লেখাকে ছাপিয়ে চলে যাচ্ছে আর্ট ওয়ার্ক। এবং অনেক ক্ষেত্রে এমন হয় যে আমি সবসময় এটা মনে করি যে ধরেন 100 পৃষ্ঠার বই, এই পৃষ্ঠার সব
কথাকেই কিন্তু একটা প্রচ্ছদ ধারণ করতে পারবে না, না, আমি না। এটা অনুমান করে নিতে পারি। এখন অনেক ক্ষেত্রেই যেটা হয় যে মানে একটা প্রদর্শনী হয়ে যাচ্ছে হয়তো প্রচ্ছদ বা অলঙ্করণের, সেটা গুরুত্বপূর্ণ অবশ্যই, মানে যেহেতু আমাকে এটা মোড়কবদ্ধ করে রাখছে, কিন্তু সেটাই মূল না। যে কারণে আমি মনে করি যে এই বিষয়ে আমরা অনেক বেশি সময় ব্যয় করি এখন। কিন্তু আমার এই সময় মনে হয় যে আমার প্রথম বই যখন 9 সালে বেরিয়েছে, নাচ প্রতিমার লাশ, শিবকুমার শীল সেটার প্রচ্ছদ করেছিলেন। তারপর থেকে এই পর্যন্ত অনেকগুলো ধ্রুব এস করেছেন, আরো অনেকে করেছেন। তো সবগুলোর মধ্যেই আমার নিজের কোনো ইয়ে না, প্রকাশকের পক্ষ থেকে সে প্রচ্ছদ করা হয়েছে, কিন্তু আমি নিজেই কিন্তু কনফিউজ থাকি যে আমার কোনো কথাই কি কোনো প্রচ্ছদে আসা সম্ভব, বা প্রচ্ছদকার শিল্পীরও কিন্তু ইয়ে যে তার শিল্পকর্মে কোনো কবিতা কি কোনোভাবে আসে, এটাও কিন্তু আরেকটা শিল্পকর্ম হয়ে ওঠে। তো এইখানে এইবারের যে প্রচ্ছদ শিল্পী আজহার ফরাত, উনি তার সর্বোচ্চটুকু দিয়ে করেছেন, আমার ভালো লেগেছে এবং পাঠকের ভালো লেগেছে, কিন্তু এটার মধ্যে খুঁজতে যাওয়া খুব দুষ্কর যে এখানে ঠিক রূপকথা আছে কিনা বা রাস্তাঘাট আছে কিনা। কিন্তু আমি মনে করি যে এটাও আরেকটা আলাদা আর্টওয়ার্ক হয়ে ওঠে, এবং সেই স্বাধীনতা শিল্পীর যেমন আছে, আবার কবির যেমন স্বাধীনতাটা আছে, বই লেখকের আবার শিল্পীরও সেই শিল্পীরও স্বাধীনতাটা আছে, আছে। হ্যাঁ। আমি এটা এনজয় করি আসলে। আমার মনে হয় যে আলাদা, যদি এটা নিয়ে আমার কোনো মানে ধরেন রিজার্ভেশন নাই যে আমার দুটা পক্ষে শিল্প তেমন যুক্ত হতে হয়ে হবে। একটা হ্যাঁ, আলাদা আলাদা মাত্রা একটা যুক্ত তৃতীয় হয়। মাত্রা তৈরি হয় আর কি, সেটা উপভোগ্য খুবই। আচ্ছা, আপনি তো আপনার নিজের লেখা একটি বই প্রকাশিত হচ্ছে এবারে বই মেলায়, এছাড়াও আপনার কবিতার বই নিয়ে একটি অনুবাদ আকারে প্রকাশিত হচ্ছে, সেটা সম্পর্কে একটু জানি। আচ্ছা, এটা হচ্ছে আমার কবিতা অনেকেই অনুবাদ করেছেন। তো আলমগীর মোহাম্মদ চট্টগ্রামের একজন অধ্যাপক এবং হচ্ছে অনুবাদক, উনি বেশ কিছু বই অনুবাদ করেছেন, বেশ ভালো। উনি স্বতঃস্ফূর্তভাবে প্রায় 100 কবিতা আমার অনুবাদ করেছেন। তো সেগুলোর একটা কালেকশন, নিউ নর্মাল অ্যান্ড আদার পোয়েমস, এই নামে আপনার বেঙ্গল বুকস থেকেই, একই প্রকাশনী থেকেই বেরোচ্ছে, এবং এটার একটা ভূমিকা লিখেছেন এমিরিটাস প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী। তো ওই বইটা নিয়েও আমি আশাবাদী যে অনুবাদ অনেকেই করেছে, অনুবাদে হয়তো মূল অনেক কিছুই থাকে না, কিন্তু অনেক পত্রপত্রিকায় হয়তো অনুবাদগুলো বেরোচ্ছে, কিন্তু একত্রে একজনের অনুবাদ একটা বেরোনো, সেটা তার বই হিসেবেই বেরোচ্ছে। কিন্তু আমার ভালো লাগা যে তার বই, আপনার কতগুলো কবিতা সেখানে 100টা কবিতায়, মানে টোটাল বইটাই হচ্ছে আমার কবিতা নিয়েই। তো নিউ নর্মাল অ্যান্ড আদার পোয়েমস। তো এটা একটা চ্যালেঞ্জেরও বিষয় যে দেখি ইংরেজিতে কিভাবে গ্রহণ করে পাঠক। অনুবাদ গ্রন্থের সবথেকে বড় যে চ্যালেঞ্জটা থাকে যে আপনি যে কবিতা লিখতে চেয়েছেন বা যেই ভাবার্থটা সেখানে ফুটিয়ে তুলতে চেয়েছেন তার পুরোটা অনুবাদে আসছে কিনা, এটা সবসময় আশঙ্কা থেকেই যায় কোনো না কোনো মিসিং এর। কিন্তু তারপরেও আমি মনে করি যে এটাও একটা শুভ উদ্যোগ, মানে যে আমাদের ধরেন পৃথিবীর এত সব ভাষা তো আমাদের পক্ষে জানা সম্ভব না, তো সেই জায়গাগুলো হচ্ছে গিয়ে অনুবাদের মাধ্যমে কিন্তু আমরা পাচ্ছি অনুদিত পৃথিবীকে। তো এটা আসলে মেনে নিতে হবে। তারপর আমি মনে করি আমি সন্তুষ্ট যে অনুবাদ উনি করেছেন, নানান সময় পড়েছি আমি। তো তারপর যখন বই আকারে হবে, আশা করি যে একটা যারা অন্য ভাষার পাঠক তাদের জন্য একটা ভালো জিনিস হবে। আমরা একে তো বলে থাকি যে কবিতার বইয়ের পাঠকের সংখ্যা বেশ সীমিত, কিন্তু আবার যখন কবিতার বই সেটা অনুবাদ করা হচ্ছে, তখন কি পাঠক শ্রেণী আরো সীমিত হয়ে যাচ্ছে? আমি মনে করি যে সীমিত তো বটেই, কিন্তু তারপরেও কিন্তু বাংলাদেশেও এমন একটা মানে অনেকেই তো পড়ছে এখানে ইংলিশ মিডিয়ামে, এবং তারাও কিন্তু সাহিত্য চর্চা করছে। আমরা যদি সাহিত্য উৎসবগুলো দেখি বা জার্নালগুলো দেখি ইংরেজি, আপনি দেখবেন যে প্রচুর, এবং এটা কিন্তু মানে অনেক ভাষা জানা কিন্তু একটা শক্তির পরিচয়, যে আমরা অনেক ক্ষেত্রেই, এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কথা বলছি, কিন্তু সব মাতৃভাষার কথাই। তো ওই জায়গায় আমাদের তো ব্যাপারটা এবং রিপ্রেজেন্টেশন, আমরা যেটা বলি যে আমাদের সাহিত্যকে সারা পৃথিবীর দিকে নিতে হবে। তো সেক্ষেত্রে যদি কমও হয় পাঠক, আমি বলবো যে সেটা তো উদ্যোগটা নিতেই হবে। এবং যেই ক্ষতিটা হয়েছে আসলে আমাদের যে পূর্ব ধারাবাহিকতা, তো আমরা সব অনুবাদ হয় নাই, এত ভালো ভালো কবিতা বাংলায় লেখা হয়েছে। এবং আমি বিশ্বাস করি, আপনাকে যেটা বিশ্বাস করি বলছি, যে আসলে এত গভীর গহন বাংলা কবিতা এটা যথার্থ অনুবাদে আনা সম্ভব না। মানে শুধু আমার না, আমি বলছি যে জীবনানন্দ বলেন, সুধীন্দ্রনাথ দত্ত বলেন, আমাদের শামসুর রহমান, আল মাহমুদ, আব্দুল মান্নান, সৈয়দ রফিক আজাদ, তাদের দেখবেন যে যথার্থ সবটা আনতে পারবেন না, কিন্তু এসেন্সটা কিন্তু বিশ্ব পাঠককে দেওয়া উচিত, এবং সেটার জন্য অনুবাদ একটা বড় মানে ভূমিকা পালন করবে। আচ্ছা, আপনার কাব্যগ্রন্থ নিয়ে বা আপনার কবিতা নিয়ে গবেষণাধর্মী একটি বই প্রকাশ হবে এবারের বই মেলায়, সেটা সম্পর্কে জানি। হ্যাঁ, এটাও আমার জন্য একটা আনন্দকর জিনিস, যে ব্যাপার। নিয়াজ মাহমুদ নামে একজন গবেষক, সে দীর্ঘদিন যাবত আমার কবিতা নিয়ে এবং 10টি কবিতার বই নিয়ে আলোচনা লিখেছে, এবং আমারই প্রথম কবিতার বই একটা পর্ব ছিল হিমবে হালা, এবং আমার কবিতায় অনেক কবিতায় তুষার, ফিরে ফিরে তুষার, মৃত্যু, হিম এগুলো আসে। তো ওই বইটার নাম রেখেছে হিমবে হালা কিংবা পিয়াস মজিদের কবিতা। তো এই বইটা প্রায় 100 পৃষ্ঠার মতো। ওই বইটা বোধহয় মানে এর মধ্যে বেরিয়ে যাওয়ার কথা বেঙ্গল বুকস থেকে। এবং আমি যেটা বলি যে মৃত্যুর পর অমরতা বা প্রচুর কাজ হওয়া, সেটা তো আছেই, কিন্তু আমি মানে জীবদ্দশায় যখন লিখছি, আমি মনে করি যে এটা আকাঙ্ক্ষিত, যে
কবিকে নিয়ে বা কবিতা সাহিত্যকর্ম নিয়ে ইতিবাচক হোক নেতিবাচক হোক লিখিত চর্চাটা জীবদ্দশাই হওয়া উচিত। প্রচুর আলোচনা হয় আমাদের কবিতা নিয়ে, বাংলাদেশের কবিতা নিয়ে, কিন্তু বই আকারে জিনিসটা যদি হয় এটা আমার মনে হয় যে ভালোই। এবং আপনি দেখবেন যে পৃথিবীব্যাপী কিন্তু এই চর্চাটা আছে, যিনি সমসাময়িককালে লিখছেন সমসাময়িককালে তার উপর গবেষণা হচ্ছে। যদি আপনার যে ফিল্ম মেকার তার ফিল্মের যথার্থ রিভিউ বের হয়, তেন কোনো কবিতার কেন হবে না? তো সেই জিনিসটা কিন্তু পরবর্তীতে আপনি যখন আবার কবিতা লিখবেন সেক্ষেত্রে অনেক সাহায্য করবে। এবং আমার কথা হচ্ছে আমি নিজে ফিরে তাকাতেও পেরেছি, আমি তো তাকে ডিকটেশনও দিইনি যে তার মতো করে সে লিখেছেন তার যেটা, কিন্তু যখন পত্রপত্রিকায় বেরিয়েছে কিছু কিছু লেখা এবং যখন বই আকারে বের হবে আমার মনে হয় যে পাঠক একটা ধারণাও পাবে। এবং আমি মনে করি যে কবিতা সাহিত্য সবকিছুর জন্য একটা ভূমিকাও তো দরকার, যে আমার নতুন পাঠক তার জন্য হয়তো কাজে লাগবে বইটা, যে সে আমার আগের বইগুলো বা আমার কবিতার ধারাবাহিকতা নিয়ে জানতে পারবে বইটা পড়ে আর কি। আপনি প্রথম কবিতার বই প্রকাশ করেছিলেন বলছিলেন যে 2009 সালে, কিন্তু কবিতা লেখা তো নিশ্চয় আরো অনেক আগে থেকে। প্রথম কার কবিতা দিয়ে আপনি অনুপ্রাণিত হয়েছেন? কার কবিতা অনুপ্রাণিত মনে নাই, তবে প্রথম কবিতাটা ছিল জীবনানন্দকে নিয়ে। আমার মনে আছে যে জীবনানন্দ দাসের কিছু প্রশ্ন, খুব ভালো গঠিত কবিতা। এবং কুমিল্লার রূপসী বাংলা পত্রিকা যে পত্রিকাটায় ছাপা ছিল সেটাও জীবনানন্দের কাব্যগ্রন্থের নামেই পত্রিকাটার নাম ছিল, দৈনিক রূপসী বাংলা। একজন কবি ওই পত্রিকার সম্পাদক ছিলেন। তো আমার কাছে খুব আশ্চর্য লাগে যে প্রথম কবিতাটাই জীবনানন্দকে নিয়ে ছিল, এখন ভুলে গিয়েছি। তো সেই কবিতাটা পরে আমি জীবনানন্দকে নিয়ে অনেক কাজ করেছি, গল্প লিখেছি জীবনানন্দকে নিয়ে, সেই গল্প টেলিছবি হয়েছে। তারপরে ধরেন জীবনানন্দকে নিয়ে আমি গদ্য লিখেছি, অনেক কাজ করেছি। কিন্তু এটাও একটা যে যোগাযোগ, ঐন্দ্রজালিক যোগাযোগ, যে প্রথম কবিতাটা জীবনানন্দকে দাসকে উদ্দেশ্য করে কিছু প্রশ্ন, সমকালীন কিছু বিষয়ে আর কি, সেগুলো বনলতা সেনের সাথে সাময়িক নারীদের প্রতি বৈষম্য, তারপরে ধরেন প্রকৃতির যে ধ্বংস হয়ে যাচ্ছে এটার সাথে রূপসী বাংলার রূপ, এগুলো মিলিয়ে এখন ভাবলে হাসি পায়। কিন্তু আমার মনে হয় যে আমার বিগিনিং তো একটা শুরু হয়েছিল একজন মাস্টার পোয়েটকে দিয়ে, যে তার চিন্তা বা তার কবিতা আমাকে প্রথম থেকে মানে ভালো লেগেছে। সেই ভালো লাগার জায়গা পরে আরো অন্য দিকে রূপ নিয়েছে, কিন্তু প্রথম সাক্ষাৎটা তার সাথেই আধুনিক কবি বলতে। আচ্ছা, তারপর একে একে অনেকগুলি বই প্রকাশ করা, নিজের কাছে প্রত্যেকটা বই তো আপনার নিজের ভালো লাগার, যেহেতু সবকটার স্রষ্টা আপনি, কিন্তু নিজের কাছে সব থেকে তৃপ্তির জায়গা এসেছে কোন বইটার জন্য? আসলে সবচেয়ে তৃপ্তিকর কবিতাটা লেখার জন্য হয়তো মৃত্যুর আগ পর্যন্ত অপেক্ষা করতে হয়, কিন্তু তারপর আপনি যখন বলছেন এর মধ্যে আমার যে প্রথম বই তো আছেই নাচ প্রতিমার লাশ, দ্বিতীয় বই যেটা মার্বেল ফলের মৌসুম, আর হচ্ছে গত 2 বছর আগে আমার একটা টানা গদ্যের বই বেরোলো এইসব মকারি। তো এই কবিতার বইগুলোতে আমি মনে করি যে আমার সর্বোচ্চ প্রকাশ বা যদি কিছু থাকে সেগুলোতে পাওয়া যাবে আর কি। এখন এমনিতে কি বই লেখা হচ্ছে বা নতুন কোনো কবিতা এখন লেখা হচ্ছে কিনা আপনার? আমি যেটা মনে করি আর কি, যে ধরেন পরবর্তী কবিতাটা, নতুন কবিতা লেখার আগ পর্যন্ত আমি আর কবি না। মানে আমরা যেটা সামাজিকভাবে ব্যবহার করি যে হ্যাঁ সে কবি, তো আমার মনে হচ্ছে যে যখন আমি 20 দিন 25 দিন লিখতে পারছি না, ওই সময় তো আর আমি কবি না। এটা তো একদম সামাজিক কোনো উপাধি না বা পদবি না। তো ওই সময় একটা যন্ত্রণা কাজ করে বা করে, কিন্তু ওই বাধ্যবাধকতা কাজ করে না যে লিখতেই হবে। যদি নতুন কিছু না লিখতে পারি, নতুন কোনো কিছু যোগ না করতে পারি, তাহলে আর মানে একটা তাগিদ থাকে না কবিতা লেখার জন্য, কবিতা লেখার। তো সেই ব্যাপারটা ঘটে, এখনো মাঝে মধ্যে কবিতা লিখি। ধরেন ওই যে নতুন অনেক বই পড়ি, প্রচুর। আমি মনে করি যে একজন ভালো পাঠক আমি নিজেকে দাবি করতে পারি, এবং সর্বভোগ পাঠক, সব ধরনের সিনেমার বই থেকে শুরু করে অটোবায়োগ্রাফি সবকিছুই পড়ি, পলিটিক্যাল থ্রিলার সবকিছুই। তো এবং কবিতার বাইরে অন্যান্য মাধ্যমের জিনিসই পড়তে বেশি পছন্দ করি। তো সেইগুলোর পড়া এবং পড়ে অনেক সময় নোট নেই বা পোস্ট দেই লেখার জন্য লেখা, সেই কাজগুলো সমান্তরাল চলতে থাকে আর কি। আর একই সাথে আমি ভ্রমণ মানে খুব ভালোবাসি। তো সেই জায়গাগুলো কোনো না কোনোভাবে ভ্রমণ কাহিনী লেখার জন্য ভ্রমণ না, কিন্তু ওই ইনার জার্নি তো মনের ভিতর চলেই, আবার প্রত্যক্ষ যে ভ্রমণ সেটার ছায়াও কোনো না কোনোভাবে লেখায় পড়ে। অনেক সময় আমরা দেখেছি না যে কোনো কবির কবিতা নিয়ে গান হয়েছে, আপনার কখন এরকম ইচ্ছা আছে যে আপনার কবিতাগুলো যেন গানের রূপ দেওয়া হয়, এরকম কোনো পরিকল্পনা? আমার ইতিমধ্যে বেশ কিছু কবিতা গানের রূপ দিয়েছে। যেমন কিছুদিন আগে আপনাদের বন্ধু রাজীব আশরাফ মারা গেল, তখন আমি দেশের বাইরে ছিলাম। মৃত্যুর খবরটা শুনে একটা কবিতার মতো লিখলাম। পালবাসা সিদ্দিক, তিনি আমেরিকায় থাকেন এবং খুব নাম করা শিল্পী। তো তিনি রাজীবের অনেক কবিতাকে গানের রূপ দিয়েছেন, উনি সেটাকে গান করেছেন, সেটা প্রচারিত হয়েছে। তারপর রাকিবা ঐশী, সেও সম্প্রতি একটা কবিতাকে গান করেছে। তারপরে ফাহিম শাহেদ, ইউল্যাবের প্রফেসর, উনিও আমার একটা কবিতা যারা চলে গেছে, যেমন তুমি আর রাত, তাদের স্মরণে এই ভোর ভিজে আছে। তো এই কবিতাটি পড়ে উনি ফোন দিলেন যে এত ভালো লেগেছে, কিন্তু এত ছোটটা তো আর গান করা যায় না। তারই প্রয়োজনে আরও কিছু দূর লিখে দিলাম, উনিও সেটি গান করেছেন। তো এরকম বেশ কিছু কবিতা গান হয়েছে।
তারপর কয়েকটা গল্প, 2টা গল্প টেলি ছবি হয়েছে, কিন্তু ওয়েব সিরিজ লেখার জন্য আমার কিছু বন্ধু বান্ধব আছে, তারা খুবই করেছে। আমি বসেছিলামও, কিন্তু আমার মনে হলো যে এই জগৎ আমার জগৎ না। মানে শেষ পর্যন্ত আমার জগৎ হচ্ছে কবিতার জগৎ। তো কেউ যদি করে স্বতঃস্ফূর্তভাবে সেটাই, কিন্তু গান লেখার জন্য অনেকেই আপনার কমফোর্ট জোন, কমফোর্ট জোনটা এটাই আমার মনে হয় যে এটাই আমার আলটিমেট গন্তব্য। জি, অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া আপনার সকল কাজের জন্য। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।